হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও শুরু করার আগে সবাই লাইক আর শেয়ার করে দিন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম রুয়ো স্যামকে ফোন করে বলতেছিল যে ওল্ড তাও এখান থেকে পালিয়ে গেছে, আর এই কথাটা বলার সময় ও একটু ভয়ের মধ্যেও ছিল। রুয়ো স্যামকে বলতেছিল আমি যখন স্মোকিং করার জন্য বাইরে গেছিলাম তখনই ও পালিয়ে গেছে, আর ব্রাদার ইন ল আপনাকে বেশি চিন্তা করতে হবে না, আমি আমার লোকেদেরকে ওর পেছনে লাগিয়ে দিয়েছি, ও খুব তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে আসবে। আর রুয়ো এক শ্বাসের মধ্যে এই কথাগুলো বলে ফেলে, আর এই কারণে ও একটু হাঁপাচ্ছিল। আর স্যাম ওকে বলতেছিল আর তুমি এক শ্বাসের মধ্যেই সব কথা বলে ফেলতেছো, একটু শান্ত হও আর তুমি আমাকে বলো আমার কাছ থেকে তুমি কি লুকাতে চাইতেছো। তারপর স্যাম মনে মনে বলতেছিল আমার ওল্ড দাওয়ের সাথে দেখা করার আগে শুধুমাত্র রুয়োতাই ছিল যে ওর সাথে দেখা করেছে, আর আমি জানি যে এখন রুয়োতাইয়ের বয়সটা কেমন হয়ে আছে, আর ও যেভাবে কথা বলতেছে ওল্ড দাও নিশ্চয়ই ওখান থেকে পালিয়ে গেছে। তখন রুয়োতাই স্যামকে বলতেছিল ব্রাদার ইন ল তেমন কিছু নয়, আসলে সত্যিটা হচ্ছে যে। আর তারপর রুয়োতাইয়ের কিছু বলার আগে স্যাম ওকে বলতেছিল আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি, আমি ওকে নিজেই ধরে ফেলবো, সমস্যা নেই। আর এটা বলার পরেই স্যাম ফোন কেটে দেয়। আর অন্যদিকে রুয়োতাই বসে বসে ভাবতেছিল ব্রাদার ইন ল তুমি কেন ফোনটা কেটে দিলে, আমিও তোমাকে সাহায্য করার জন্য ওখানে আসতে চেয়েছিলাম। আর তারপর স্যাম তাড়াতাড়ি যায় আর ও কাপড় চেঞ্জ করে। আর স্যাম বলতেছিল আমার 1000 বছরের অভিজ্ঞতা আছে, আর এই জন্য আমি নিশ্চিন্তে বলতে পারবো যে ওল্ড দাও কোথায় যেতে পারে। আর স্যাম ওর কাপড় চেঞ্জ করার পর ওর গাড়িটাও চেঞ্জ করে ফেলে, আর ও গাড়িতে বসে বলতেছিল ওল্ড দাও আমি দেখবো তুমি কতদূর পর্যন্ত পালাতে পারো, কারণ আমাদের খুব শীঘ্রই দেখা হতে চলেছে। আর কিছুক্ষণ পরে স্যাম সোয়াংকিয়ান জিনমিং সেকেন্ডারি স্ট্রিট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে চলে আসে। আর ওইখানে একটা বাড়ির বাইরে যাওয়ার পরে ও বলতেছিল যতদূর আমার মনে আছে আমি একদম ঠিক জায়গায় মনে হয় চলে এসেছি। ডিং রুইলং তো দংহাইয়ে থাকে, কিন্তু ও অনেক জায়গায় কিছু বাড়ি কিনে রেখেছে যাতে ওর লোক যদি কারোর সাথে পাঙ্গা নিয়ে নেয় তাহলে যাতে ওরা লুকানোর জন্য কিছু জায়গা পায়। আর আমি এখন যেই রুমটার বাইরে এসে দাঁড়িয়েছি এই রুমটা এখন পর্যন্ত কেউ ব্যবহার করেনি। আর স্যাম ওইখানে লুকিয়ে রাখা একটা চাবি দেখতে পায়, আর ওই চাবিটা হাতে নেওয়ার পরে স্যাম বলতেছিল লাউদাও যখন হসপিটাল থেকে পালিয়েছে তখন ও অনেকটাই ইনজুর্ড ছিল, আর ও এখনো পর্যন্ত হসপিটালের কাপড়ই পরে আছে। আর ও যদি ওর কাপড় পরিবর্তন করতে চায় তাহলে ওকে এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যে জায়গাটায় ওকে কেউ দেখতে পারবে না। আর ও এই জিনিসটাও জানে যে রুয়োতে লোক ওর পেছনে পড়ে আছে, আর তাই অবশ্যই ওকে একটা সেফ জায়গা খুঁজে বের করতে হবে। আর স্যাম যখনই ওই রুমটার ভেতরে যায় ঘরটা একদম পরিষ্কার ছিল, আর এটা দেখার পরেই স্যাম বুঝে যায় যে এই ঘরটা কিছুদিন পরপরই পরিষ্কার করা হয়, আর এই ঘরটাতে কোনো ধুলাবালিও নেই। আর এটা চেক করার পরে স্যাম বলেছিল আমার মনে হয় এখানে প্রতিদিন কেউ না কেউ তো আসে যে এই জায়গাটাকে অনেক ভালোভাবে পরিষ্কার করে, আর সেই কারণে এখানে কোনো ময়লাও নাই। আর এই জায়গাটাকে ওরা এমন ভাবে সাজিয়ে রেখেছে যদি কেউ ভুলবশত এই রুমে ঢুকে পড়ে তাহলে ওরা বুঝতে পারবে না যে এই জায়গাটা একদম অ্যাবেন্ডেন্ট, মানে খালি পড়ে আছে। এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, আর আমি এই জায়গাটা শুধুমাত্র একটা জিনিস খুঁজতেছি। আর ওইখানে সাইডে একটা বক্স পড়ে আছিল, তারপর স্যাম ওই বক্সটা নিয়ে নেয়। আর স্যাম যখনই ওই সুটকেসটা হাতে নেয় তখন ও দেখতে পায় ওই সুটকেসটার উপরে কোড লক দেওয়া আছে। আর এটা দেখার পরে স্যাম বলেছিল আমি যে টাইমের মধ্যে 1000 বছর আটকে ছিলাম এই সময়ের মধ্যে আমি এটাও শিখেছি যে কোনো লক কিভাবে খুলতে হয়। আর খুব সহজেই স্যাম ওই বক্সটাকে সাকসেসফুলি খুলে ফেলে। আর যখনই স্যাম ওই বক্সটা খুলে ও দেখতে পায় ওই বক্সটার ভেতরে কিছু ডকুমেন্ট, কিছু টাকা আর একটা সেলফোন ছিল। আর যখনই ও বক্সটার নিচের দিকে চেক করে তখন ও দেখতে পায় ওই বক্সটার ভেতরে কয়েকটা হ্যান্ডগান ছিল আর কিছু বুলেটসও ছিল। আর এটা দেখার পরে স্যাম বলেছিল এই জিনিসগুলো নেওয়ার জন্য তো লাউদাও অবশ্যই এখানে আসবে। আর এই সবকিছু দেখার পরে স্যাম রুয়োতাইকে কল করে। তখন রুয়োতাই কল ধরার পরে বলেছিল ব্রাদার ইন ল আপনি কি লাউদাওকে পেয়েছেন? তখন স্যাম রুয়োতাইকে বলেছিল তুমি তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্সকে কল করো, আর ওকে লোকেশন দিয়ে বলেছিল তুমি অ্যাম্বুলেন্সটাকে এই জায়গায় পাঠিয়ে দিও। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ওইখানে লাউদাও চলে আসে। লাউদাও ওইখানে আসার পরে বলেছিল আমার ভাগ্য অনেক ভালো যে আমি ওদের হাত থেকে পালিয়ে আসতে পেরেছি। আর ও যখন এর ঘরের মধ্যে এন্টার করে ও বুঝতে পারে যে ঘরের মধ্যে কেউ না কেউ তো লুকিয়ে আছে। আর তখনই লাউদাও ওর নাইফটাকে বাইরে বের করে আর অ্যাটাক করার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু ও যখনই অ্যাটাক করার জন্য যাচ্ছিল তখনই স্যাম পেছন থেকে আসে আর ওর হাতটা ধরে ফেলে। আর স্যাম বলেছিল আমি তো এটা কখনোই ভাবতে পারিনি যে তুমি এইসব কিছু করতে পারবে, আর তাও আবার এই অবস্থায়। আর স্যামকে ওইখানে দেখার পরে লাউদাও একেবারেই অবাক হয়ে গেছিল, ও তো একদমই বুঝতে পারতেছিল না যে এইখানে স্যাম কি করতেছে। তারপর লাউদাও বলেছিল আমি যখন একদম ঠিক ছিলাম তখনও তো আমি তোমার সাথে ফাইটে পারিনি, আর আমি তো এখন ইনজুর্ড হয়ে আছি, তো আমি এখন কিভাবে তোমার সাথে ফাইটে পারবো? তখন স্যাম ওকে বলেছিল আরে তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি একদম রিল্যাক্সে থাকো, আমি যদি তোমাকে মারতে চাইতাম তাহলে আমি তোমাকে এলিভেটরেই মেরে ফেলতে পারতাম, আর তোমাকে চিন্তা করা লাগবে না, আমি এখানে একটা অ্যাম্বুলেন্সও ডেকে এনেছি। আর আমি যদি এখনো তোমাকে মারতে চাই তাহলে আমাকে 1 মিনিটও সময় লাগবে না, আমি তোমাকে এইখানে মেরে ফেলতে পারবো। তখন লাউদাও মনে মনে ভাবতেছিল আমার মনে হয় না যে আমাকে মারার জন্য এখানে এসেছে, তাই যখনই আমি সুযোগ পাবো তখনই আমি এখান থেকে পালিয়ে যাবো। তখন স্যাম গিয়ে একটা সোফার উপরে বসে পড়ে, আর স্যাম লাউদাওকে বলেছিল লাউদাও তোমার কি মনে হয় তুমি এখনো আমার সাথে কথা বলবে না? আর স্যাম লাউদাও এর আসল নামও জানতো, আর লাউদাও এর আসল নাম হচ্ছে মেলিং শ্যান। আর লাউদাও যখনই স্যামের মুখ থেকে মেলিং শ্যান নামটা শোনে তখনই ও একদমই অবাক হয়ে যায়। তখন স্যাম ওকে বলেছিল তোমার বয়স যখন 20 বছর ছিল তুমি এমনটা সবাইকে দেখিয়েছো যে তুমি মারা গেছো, আর তারপরে তুমি তোমার নামও চেঞ্জ করে নিয়েছো, আর নাম চেঞ্জ করার পরে তুমি তোমার নাম লাউদাও রেখেছো। তখন লাউদাও মনে মনে ভাবতেছিল আমার এই আসল নামটা তো ডিং ফ্যামিলিও জানে না, আর গোল্ডেন ফ্লোয়ার গ্রুপের লোকেরাও জানে না, আমার এই নামটার ব্যাপারে তো কেউই জানে না, কিন্তু এই ছেলেটা আমার এই নামটার ব্যাপারে কিভাবে জানলো? আর এ যদি আমার নাম জানে তাহলে আমার ফ্যামিলির ব্যাপারেও মনে হয় জানে, আর এ মনে হয় এতক্ষণে জেনে গেছে যে আমার প্যারেন্টসও আছে আর আমার 2টা বোনও আছে। এ যদি আমার ব্যাপারে এত কিছু জেনে গেছে তাহলে আমার কাছে আর কোনো উপায় বাকি নেই, আমাকে একে যে কোনো ভাবে হোক মারতে হবে যাতে এই ইনফরমেশনটা একদমই বাইরে না যায়। তখন স্যাম ওইখানে দাঁড়িয়ে যায়, আর তারপর লাউদাওকে বলেছিল আমি এই ব্যাপারটা অনেক ভালো করে জানি যে তুমি তোমার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে চাও, আর এই কারণে
কারণে তুমি তোমার নামও চেঞ্জ করেছো। আর অন্য কেউ যদি তোমার জায়গায় থাকতো তাহলে ওরাও এই কাজটাই করতো। আর টেবিলের মধ্যে একটা গান পড়ে আসছিল, ওই গানটাকে স্যাম হাতে নিয়ে বলতেছিল, লাউ দাও, তোমার কাছে এখনো একটা চান্স আছে, তো তুমি কি ওই চান্সটাকে কাজে লাগাতে চাও? আর স্যাম ওই গানটা লাউ দাওকে দিয়ে বলতেছিল, আর এখনো তোমার কাছে একটা চান্স আছে। তারপর স্যাম ওকে বলতেছিল, এই গানটার মধ্যে 3টা বুলেট আছে, তোমার কাছে একটা ভালো সুযোগ আছে যে তুমি আমাকে এখানে মেরে ফেলো আর এখান থেকে চলে যাও। আর অথবা এমনটাও হতে পারে যে এই গানটার ভেতরে কোনো বুলেটসই নাই, আর তুমি যখন আমাকে মারার চেষ্টা করবে তখন আমি তোমাকে মেরে ফেলবো আর এখান থেকে চলে যাবো। তো তোমার মনে হয় যে তুমি বেট করার জন্য রাজি আছো, তাহলে আমিও এই ব্যাপারে রাজি আছি। তো এখন তুমি বলো তুমি এরপরে কি করবে? আর এইসব দেখার পর লাউদা ওইখানেই অবাক হয়ে দাঁড়িয়েছিল, কারণ ও বুঝতেই পারতেছিল যে এখানে ও কি করবে, আর এছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। আর লাউদা মনে মনে ভাবতেছিল, এ কি সব ফালতু কথা বলতেছে, এ কি আমাকে ট্রিক করার চেষ্টা করতেছে নাকি? আর লাউদা ওর পেছনে একটা গানও লুকিয়ে রেখেছিল, আর ও ওই গানটাকে বের করার কথা ভাবতেছিল। আর তারপরে ও ভাবতেছিল, আমাকে এখানে 3টা কাজ করতে হবে। প্রথমটা হচ্ছে আমার গানটাকে বাইরে বের করা, দ্বিতীয়টা হচ্ছে এর উপরে টার্গেট করা, আর তৃতীয়টা হচ্ছে একে শুট করা। আমাকে এই 3টা কাজ অনেক তাড়াতাড়ি করতে হবে, আর আমি যদি এমনটা করতে না পারি তাহলে স্যাম আমার উপরে অ্যাটাক করে আমাকেই মেরে ফেলবে। তারপর লাউদাও টেবিলে থাকা গানটা নিয়ে নেয়, আর ওই গানটা নিতে নিতেই স্যামকে বলতেছিল, তোমার কি মনে হয় আমি তোমাকে মারবো না? তখন স্যাম ওকে বলতেছিল, আমি তোমার সাথে কোনো ট্রিক খেলতেছি না, আর আমি তোমার ইনফরমেশন এখনো পর্যন্ত কাউকে দেইনি, আর এরপরেও যদি তুমি আমাকে মারতে চাও তাহলে তুমি নিঃসন্দেহে আমাকে মারতে পারো। তখন লাউদাও ওকে বলতেছিল, তুমি যতই আমাকে তেল মারো না কেন আমি তোমার কথা একদমই শুনবো না। তখন স্যাম ওকে বলতেছিল, আমি তোমাকে যেই কথাগুলো বলেছি আমি 100% সত্যি বলেছি, আর আমি শুধু তোমার সাথে এখানে কথা বলার জন্য এসেছি। তখন লাউদাও স্যামকে বলতেছিল, তুমি আমার সাথে কি কথা বলতে চাও? আমি তো রুয়োতাকেও কিছু বলিনি, তাহলে তুমি কে যে আমি তোমাকে কিছু বলবো? তখন স্যাম ওকে বলতেছিল, আমি ডিংলংয়ের ব্যাপারে অনেক কিছু জানি, যেমন মনে করো ও তোমাকে হায়ার করেছে যাতে তুমি আমাকে মারতে পারো। তখন লাউদাও মনে মনে ভাবতেছিল, এই কথাটা এ কিভাবে জানলো? এই কথাটা তো শুধুমাত্র আমি, রুইলং আর লিডার অফ দ্য গোল্ডেন ফ্লোর জানতো, তাহলে এই জিনিসটা কিভাবে জানতে পারলো? এই জিনিসটা কিভাবে জানতে পারলো যে ওরা আমাকে হায়ার করেছিল? তারপর স্যাম লাউদাওকে বলতেছিল, আর তাছাড়া তো তোমার বন্ধু অ্যাংটুনকে ডিং রুইলং মেরে ফেলেছে। আর এটা শোনার পর লাউদাও ভাবতেছিল, অ্যাংটুন তো গোল্ডেন ফ্লোর গ্রুপের একজন কোর মেম্বার ছিল, আর ও গোল্ডেন ফ্লোর গ্রুপের লিডারের নেফিউ ছিল, কিন্তু তবুও ওকে মেরে ফেলা হয়েছে। ওকে কি ডিং রুইলং মেরেছে নাকি? আর ওর মৃত্যুর তো 5 বছর হয়ে গেছে, আর আমি সেই সময় থেকে ওর কিলারকে খুঁজতেছি, আর আমি কিছুই খুঁজে পাইনি। আর আমার তো শুধুমাত্র এইটাই আশা ছিল যে আমি জানতে পারি যাতে ওকে কে মেরেছে। এইটাই আমার জীবনের সবচেয়ে বড় আফসোস ছিল যে আমি ওর হত্যাকারীকে খুঁজে বার করতে পারিনি, কিন্তু এ তো আমাকে বলে দিল যে ওকে কে মেরেছে। তারপরে স্যাম লাউদাওকে বলতেছিল, এটা ডিং রুইলং এর খারাপ কাজের মধ্যে 2nd নম্বরে আছে। তখন লাউদাও ওকে বলতেছিল, আমি একদমই জানি না যে তুমি আমাকে মিথ্যা বলতেছো নাকি সত্যি বলতেছো, এমনটাও তো হতে পারে যে তুমি আমাকে ভুল ইনফরমেশন দিচ্ছ, তো এই জন্য আমি তোমাকে একদমই বিশ্বাস করতে পারবো না। আর তারপর লাউদাও মনে মনে ভাবতেছিল, প্রথমে এ আমাকে ট্রিক করার ট্রাই করেছে, আর তারপরে এ আমাকে ফেক ইনফরমেশন দিচ্ছে যাতে এর কারণে আমি ডিং ফ্যামিলির বিরুদ্ধে চলে যাই। আর এটা বলেই লাউদাও ওর গানটাকে বাইরে বের করে। আর তারপরে ও বলতেছিল, আমার মনে হয় না যে আমাদের মধ্যে আর কোনো কথা বলার দরকার আছে। কিন্তু স্যাম ওইখান থেকে একটা বালিশ তুলে নেয় যাতে লাউদাও গানের মধ্যে বালিশটা দিয়ে শুট করতে পারে। আর যেমনটা আপনারা জানেন, গানের মধ্যে বালিশ দিয়ে যদি শুট করে তাহলে বাইরে সাউন্ড কম যাবে। আর তখন লাউদাও বলতেছিল, তুমি এখনো হাসতেছো? তুমি কি একদমই ভয় পাও না যে আমি তোমাকে শুট করে দিব? কিন্তু যখনই লাউদাও শুট করে, যখনই শুট করে তখনই আমরা দেখতে পাই লাউদাও স্যামকে শুট করেনি, ও সাইডে শুট করেছে। তখন লাউদাও স্যামকে বলতেছিল, আমি তোমার উপরে যখন গুলি চালাইলাম তুমি তো একটু নড়চড় হলে না। তখন স্যাম ওকে বলতেছিল, আমার তোমার উপরে একদম পুরো বিশ্বাস ছিল যে তুমি আমাকে গুলি করবে না, আর এই জন্য আমি একটুও ভয় পাইনি। আর এই জিনিসটা দেখার পরে লাউদাও একটু রিল্যাক্স হয়। আর তারপরে লাউদাও ওর মাস্কটা খুলে ফেলে। তারপরে লাউদাও বলতেছিল, আমি যতগুলো লোককে মেরেছি আর যতগুলো লোকের সাথেই ফাইট করেছি, যখনই ওরা গান দেখেছে ওরা সবাই ভয় পেয়ে গেছে, আর একমাত্র তুমি হলো ওই ব্যক্তি যে আমার হাতে গান দেখার পরেও ভয় পাইনি। আর তারপরে লাউদাও বলতেছিল, যাই হোক তুমি তোমার জীবন ঝুঁকির মধ্যে রেখেছিলে শুধুমাত্র আমার সাথে কথা বলার জন্য, তো আমি তোমার সাথে অবশ্যই কথা বলতে পারি। আর তুমি কি সত্যি বলতেছো ইয়াং টুনকে ডিং রুইলং মেরে ফেলেছে? তখন স্যাম ওকে বলতেছিল, হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো না, তবে সমস্যা নাই, আমার কাছে এভিডেন্স আছে, আমি তোমাকে এভিডেন্স দেখাচ্ছি। আর এই কথাটা শোনার পরে লাউদাও একেবারেই অবাক হয়ে যায়, আর ও মনে মনেই বলতেছে, এ কি বলতে চাচ্ছে, এর কাছে কি সত্যি এভিডেন্স আছে? তখন স্যাম ওকে বলতেছিল, তারপর স্যাম ওর ফোনটা বের করে। আর তারপর লাউদাওকে বলতেছিল, তুমি যদি এভিডেন্স পেতে চাও তাহলে তোমাকে কাউকে মিথ্যা কথা বলতে হবে, আর তুমি যদি ওই লোকটাকে বোকা বানাতে সক্ষম হও তাহলে তুমি এভিডেন্সটা পেয়ে যাবে। আর তারপর স্যাম লাউদাওকে ফোন দিয়ে বলতেছিল, তুমি জিয়াংকে কল করবে, ঠিক আছে? আর কল করার পরে তুমি ওকে বলো যে এলিভেটরে থাকার সময় তুমি আমার উপরে অ্যাটাক করেছিলে, আর সেই সময় ওইখানে রুয়োবিং চলে এসেছিল, আর তুমি রুয়োবিংকে কিডন্যাপ করার ট্রাই করেছিলে, তবে রুয়োবিং ওইখানে বেঁচে গেছে কিন্তু ও একটু আহত হয়ে গেছে। আর এই কথাটা বলার পরে তুমি ওর সাথে অ্যাংটনের ব্যাপারে কথা বলবে। তখন লাউদাও স্যামকে বলতেছিল, আচ্ছা ঠিক আছে আমি এমনটাই করতেছি। তারপর লাউদাও জিয়াংকে কল করে, আর স্যাম ওকে যেমন ভাবে কথা বলতে বলেছিল ও ঠিক সেমন ভাবে কথা বলে। তখন জিয়াং লাউদাওকে বলতেছিল, এটা তো অনেক ভালো ব্যাপার যে তুমি ওখান থেকে পালিয়ে আসতে পেরেছো, কিন্তু তুমি কি রুয়োবিংকে বন্দি বানানোর ট্রাই করেছিলে? আর তুমি কি ওকে হার্ট করেছো নাকি? তখন লাউদাও বলতেছিল, আরে না, ও অতটাও হার্ট হয়নি, শুধুমাত্র ওকে ছোটখাটো চোট লেগেছিল, এটা কোনো বড় ব্যাপার নয়। তখন জিয়াং লাউদাওকে বলতেছিল, আমি তোমাকে বলেছিলাম না যদি রুয়োবিং ওর সাথে থাকে তাহলে তুমি ওকে হাত লাগাবে না, তুমি তোমার প্ল্যান সাথে সাথে ক্যান্সেল করে দিবে, তাহলে তুমি ওকে কেন হাত লাগাতে গেলে? তখন লাউদাও জিয়াংকে বলতেছিল, যাই হোক এটা তো হয়ে গেছে, এখন আমি কি করব? আর আমার জীবনটাও তো আমাকে বাঁচানো লাগতো, তাই না? আর এই কথাটা শোনার পরে জিয়াং একটু রেগে যায়। আর জিয়াং এর কিছু বলার আগে লাউদাও ওকে বলতেছিল, মাস্টার জিয়াং আপনার আমার সাথে একটু প্লটলি কথা বলা উচিত, আর আপনি তো জানেন যে আমি কাজ করার বিনিময়ে টাকা
টাকা নেই, আর ওই কাজের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ওগুলো সলভ করতে হয়। আর আমি এই ব্যাপারটাও জানি যে কিভাবে ডিং রুইলং অ্যাংটনকে মেরে ফেলেছিল, কিন্তু আমি এই কথাটা বাইরে আসতে দেইনি, কারণ এর কারণে আমাদের রিলেশনশিপটা খারাপ হতে পারে। আর জিয়াং লাউদো এর মুখে ওই কথাটা শোনার পরে বলতেছিল, তুমি কি অ্যাংটনের ব্যাপারে কথা বলতেছো নাকি, আর তুমি ওর ব্যাপারে কিভাবে জানতে পারলে? আর এই কথাটা শোনার পরে লাউদো একেবারে চুপ হয়ে যায়, কারণ ও বুঝতে পেরে গেছিল যে অ্যাংটনকে ডিং রুইলংই মেরেছে। আর তখনই স্যাম লাউদোর হাত থেকে ওর ফোনটা নিয়ে নেয়। তারপর স্যাম বলতেছিল, জিয়াং চুয়ান, এটা কি তুমি কথা বলতেছো নাকি? আর স্যামের ভয়েস শোনার পরে জিয়াং একেবারেই অবাক হয়ে যায়। আর জিয়াং বলতেছিল, স্যাম তুমি ওইখানে কি করতেছো? তখন স্যাম জিয়াংকে বলতেছিল, ডিং রুইলং তো এখন সাউথ গুয়াং সিটিতে নাই, তাই না? ওকে ওর হোম টাউনে ফিরে গেছে নাকি, যাতে ও ওল্ড মাস্টার ডিং এর সাথে দেখা করতে পারে? আর স্যামের কথা শোনার পর জিয়াং মনে মনে ভাবতেছিল, আমি তো রাতে এই ব্যাপারে শুনেছিলাম যে ডিং রুইলং ওর হোম টাউনে ফিরে গেছে, তো ও কি সত্যি রুওবিংকে ইনজেক্ট করেছে নাকি? ও যদি সত্যি রুওবিংকে ইনজেক্ট করেছে তাহলে তো এর কারণে ডিং ফ্যামিলি আর লি ফ্যামিলির মধ্যে সম্পর্ক একেবারেই খারাপ হয়ে যাবে। আর আমি যেহেতু এই পুরো ম্যাটারটা হ্যান্ডেল করতেছি, আর আমার কারণে যেহেতু এই ম্যাটারটা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমাকেই এটা সামলে নিতে হবে। তারপর স্যাম কল কাটার পরে বলতেছিল, আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাইবো, তোমাকে এই সবকিছু অনেক তাড়াতাড়ি হ্যান্ডেল করতে হবে। আর তারপরে স্যাম লাউদোকে বলতেছিল, জিয়াং চুয়ান আমার সাথে যেসব কথাই বললো, ও ডিং ফ্যামিলিকে এই ব্যাপারে কিছুই বলবে না। আর ডিং ফ্যামিলির সাথে যতগুলো লয়াল লোক ছিল ওরা সবাই ওদেরকে ধোকা দেওয়া শুরু করবে। আর কথা হচ্ছে জিয়াং এর, তাহলে ও নিজেও মরতে চায় না, ওর ওয়াইফ আর বাচ্চা বাইরে আছে, আর ওর কাছে এখন অনেক টাকা আছে, আর ওর সব টাকা ওভারসিজ ব্যাংকে রাখা আছে, আর তাই ও যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালানোর চেষ্টা করবে। তারপর স্যাম লাউদোকে ওর ফোন দেখিয়ে বলতেছিল, জিয়াং যদি এই কান্ট্রি ছেড়ে পালাতে চায় তো তুমি 100% শিওর থাকবে যে ও সবার প্রথমে এই জায়গায় যাবে কিছু জিনিস কালেক্ট করার জন্য। লাউদো তুমি শুধু একটা কাজই করবে, তুমি তোমার লোককে সাউথ জিয়াং এ সেট করে দিবে, আর জিয়াং ওইখানে আসার সাথে সাথে তুমি ওকে ধরে ফেলবে। আর লাউদো যেহেতু সমস্ত ইনফরমেশন পেয়ে গেছে, আর ও যেহেতু জানতে পেরেছে যে হ্যাংটুনকে কে মেরেছে, তারপরে ও স্যামকে বলতেছিল, আমি যেহেতু জানতে পেরে গেছি যে হ্যাংটুনকে কে মেরেছে, তো এই ম্যাটারটা আমার জন্য এখন একদমই ক্লিয়ার হয়ে গেছে। আর তুমি চাও যে আমি জিয়াংকে ধরবো, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য শুধু ওকে ধরবো। আর তখনই ওদের দরজায় কেউ নক করে, আর ওই শব্দ শোনার পরে লাউদো বলতেছিল, আরে বাইরে কিসের শব্দ হচ্ছে? আর আমার মনে হয় বাইরে কিছু লোক এসেছে, আর এই সময় আবার কে আসলো, আর এই লোকগুলোই বা আবার কে? তারপর লাউদো স্যামের দিকে দেখে ভাবতেছিল, স্যাম কি আমার উপরে আবারও কোনো ট্রিক্স ইউজ করতেছে নাকি? আর স্যামের লোক কি দরজার বাইরে এসেছে নাকি? আর যখনই স্যাম গিয়ে দরজা খোলে, ও দেখতে পায় বাইরে রুওতয়ের গ্যাংয়ের লোক চলে এসেছে। আর রুওতয়ের গ্যাংয়ের লোক যখনই ওইখানে স্যামকে দেখে, ও একেবারেই অবাক হয়ে যায়। তখন স্যাম ওই লোকটাকে বলতেছিল, তুমি নিচে গিয়ে অপেক্ষা করো, আর অন্য গ্যাংয়ের যদি লোক এখানে আসার চেষ্টা করে তাহলে তোমরা ওদেরকে আটকাবে, আর তোমার গ্যাংয়ের কিছু লোক যদি এখান থেকে চলেও যেতে চায় তাহলে ওদের যেতে দাও, সমস্যা নাই। শুধু তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যাতে এই বিল্ডিং এ থাকা কোনো লোকের কোনো সমস্যাই না হয়। আর যখনই স্যাম ওই লোকটাকে পাঠিয়ে দেয় ওইখান থেকে, তখন স্যাম লাউদাওকে বলতেছিল, লাউদাও আমার লোক চলে গেছে, তো এখন মনে হয় আমাদেরকে কথা বলা উচিত। আর তখনই লাউদাও ওর বসকে কল করে, আর কল করার পরে ও বলতেছিল, আমি আপনাকে একটা মেসেজ পাঠিয়েছি, আর এতক্ষণে মনে হয় আপনি ওই মেসেজটাও দেখেছেন, আর আপনাকে অনেক পাওয়ারফুল লোক নিয়ে আসতে হবে যদি আপনি জিয়ান চুয়ানকে ধরতে চান। তোমরা ওকে যেখানেই দেখো না কেন ওকে সাথে সাথেই ধরে ফেলবে। তখন লাউদাওয়ের লোক বলতেছিল, তুমি কি বলতেছো, আমাদেরকে জিয়াং চুয়ানকে ধরতে হবে? আর ফোনের অপর পাশে থাকা লোকটা আর কোনো প্রশ্ন করার আগেই লাউদাও ওকে বলতেছিল, তুমি আমাকে আর প্রশ্ন করিও না, আমি তোমাকে যেটা করতে বলছি তুমি শুধু ওটাই করো। তখন লাউদাওয়ের লোক বলতেছিল, আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলতেছো সেমনটাই হবে। আর কল কাটার পরে স্যাম বলতেছিল, তুমি জিয়ান চুয়াংকে এই জন্যই ধরতে চাও যাতে তুমি জানতে পারো যে অ্যাংটুনকে ডিং রুইলংই মেরেছে। আর তাছাড়াও আমি তো তোমাকে এই কথাটাই বলতেছি। তারপর স্যাম লাউদাওকে অতীতে হয়ে যাওয়া ঘটনার কথা বলতেছিল, যে এটা প্রায় 5 বছর আগের কথা, যখন অ্যান্ডং কিছু লোককে এই কান্ট্রিতে নিয়ে এসেছিল, তাও আবার বর্ডার ক্রস করিয়ে, যাতে ওরা বিজনেসের ব্যাপারে কিছু কথা বলতে পারে। আর ওদের ওইখানে আসার পরে অ্যাংটং ডিং রুইলং এর সাথে কথা বলেছিল যাতে ওরা জেট স্মাগলিং করার জন্য কথা বলতে পারে, আর এই জিনিসটা নিয়ে ওরা যাতে বিজনেস করতে পারে। আর যেমনটা এই জিনিসটা ছিল ইললিগাল, আর এই জন্য ডিং রুইলং একেবারে এই ব্যাপারে ইন্টারেস্টেড নিচ্ছিল না। আর অ্যাংটং ওই সময় ডিং রুইলং এর পার্সোনালিটির ব্যাপারে একদমই জানতো না। ও ডিং রুইলং এর ব্যাপারে না জেনেই ডিং রুইলং কে ধমকি দেয়, আর ও ডিং রুইলং কে বলে যদি ও কোঅপারেট না করে তাহলে ওকে মেরে ফেলবে। আর ও ডিং রুইলং কে যেই রাতে ধমকি দিয়েছে ওই রাতের পর থেকে আর কেউ ওকে খুঁজে পায়নি, ও পুরো দুনিয়া থেকেই গায়েব হয়ে গেছে, আর তারপর থেকে ওকে কেউ খুঁজে পায়নি। আর লাউদাও এই কথাগুলো শুনতেছিল, আর এই কথাগুলো শেষ হওয়ার পরে লাউদাওয়ের মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না, কারণ ও স্যামের এই কথাটার মধ্যে সত্যতা খুঁজে পাচ্ছিল। তখন স্যাম লাউদাওকে বলতেছিল, তোমার জীবনে শুধুমাত্র একটাই রিগ্রেট ছিল যে তুমি ইয়াংটুনের মার্ডারারকে ধরতে পারতেছো না, তো আমি তোমার এই উইশটা পূরণ করে দিলাম। আর শুধু এতটাই নয়, আমি তোমাকে আরো একটা গিফট দেবো। আর এই কথা বলার সাথে সাথেই স্যাম কাউকে ফোন করে, আর ফোন করার পরে স্যাম বলতেছিল, ওল্ড দাও এখন আমার কাছে আছে, আমি ওকে ধরে রেখেছি, তো তুমি যদি ওকে ছাড়িয়ে নিয়ে যেতে চাও তাহলে আমাকে $100 মিলিয়ন দিতে হবে। $100 মিলিয়ন এর নাম শোনার সাথে সাথেই লাউদাও একেবারেই অবাক হয়ে যায়, কারণ 100 মিলিয়ন কম টাকা নয়, অনেক টাকা। আর ও কখনোই ভাবতে পারেনি যে ওর জন্য কেউ এত টাকা দিবে। তখন ওই লোকটা স্যামকে বলতেছিল, কে তুমি? তখন স্যাম ওকে বলতেছিল, আমার নাম হলো স্যাম, তো তুমি কি আমার ব্যাপারে কোনো কিছু শুনেছিলে? তখন ওই লোকটা স্যামের নাম শোনার পরে বলতেছিল, লাউদাওকে ওর মিশনটা ফেল করেছে, আর ও তোমার হাতে ধরা পড়েছে, আর ও কি এখনো জীবিত আছে? তখন স্যাম ওকে বলতেছিল, হ্যাঁ ও এখনো জীবিত আছে, আর আমি এখনো পর্যন্ত ওকে মারিনি। তখন ওই লোকটা স্যামকে বলতেছিল, তুমি আমার কাছ থেকে $100 মিলিয়ন চাচ্ছ, তোমার কি মনে হয় না তুমি একটু বেশি টাকায় চাচ্ছ আমার কাছ থেকে? আর তোমার কিভাবে মনে হলো যে আমি তোমাকে $100 মিলিয়ন দিব? তখন স্যাম ওকে বলতেছিল, লাউদাও আমাকে মারার জন্য এখানে এসেছিল, আর আমি ওকে ধরে ফেলেছি, তো আমার মনে হয় এতটুকু টাকাই তো যথেষ্ট মাপ চাওয়ার জন্য। তখন ওই লোকটা স্যামকে বলতেছিল, যদি ওল্ড তাবের
কমিশনের ব্যাপারে বলা হয় তাহলে ও এই মিশনটা করার জন্য $30 মিলিয়ন নিচ্ছিল আর ও এক্সট্রা $20 মিলিয়ন পেত আর সব মিলিয়ে ও $50 মিলিয়ন পেত। তো তুমি যদি $50 মিলিয়ন চাও তাহলে তুমি ওকে বর্ডারে নিয়ে আসিও, আমরা ওইখানে ডিল ফাইনাল করব। তখন এটা শোনার পরে স্যাম বলতেছিল, যাই হোক তুমি একটা বসের মতো কথা বলেছো আর তোমার কথা শোনার পরে আমি বুঝতে পেরেছি যে তুমি ওল্ড টাউয়ের বস আর তুমি ওল্ড টাউয়ের বিজনেস অনেক ভালোভাবে হ্যান্ডেল করেছো, কিন্তু অ্যান্টনের ব্যাপারে কি? তুমি কি একদমই জানতে চাও না যে ওকে কে মেরেছে? আর স্যামের মুখ থেকে অ্যান্টনের নাম শোনার পরে বস একটু এক্সাইটেড হয়ে যায় আর ওরও মনে প্রশ্ন জাগে যে অ্যান্টনকে কে মেরেছে। তখন ও স্যামকে জিজ্ঞেস করতেছিল, তুমি কি সত্যিই জানো যে অ্যান্টনকে কে মেরেছে? তবে তুমি আমাকে সত্যি কথা বলবে, ঠিক আছে? আর ডিটেলসে বলবে ওখানে কি হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই স্যাম লাউদোয়ের বসকে বলে দেয় যে অ্যান্টনকে কিভাবে মারা হয়েছিল। তখন স্যাম ওকে বলতেছিল, আর হ্যাঁ আর একটা কথা, আমার মনে হয় তুমি এর সাথে আরো একটা ডিল করে রেখেছো। আর একটা কথা হচ্ছে স্যাম যার সাথে কথা বলতেছে লাউদোয়ের বস, ওর নাম হলো কুনহান। এখন থেকে আমরা ওকে কুনহান বলেই রাখবো। তারপর স্যাম কুনহানকে বলতেছিল, কুনহান আমার মনে হয় তুমি ওর সাথে আরো একটা ডিল করেছো যে দাও যাতে দিং রুলেনের বলার পরে রুইদাকে মেরে ফেলে। তখন কুন বলতেছিল, তুমি এই ব্যাপারে কিভাবে জানলে আর এই ব্যাপারে তোমাকে কে বলেছে? তখন স্যাম ওকে বলতেছিল, আমি যদি বলতে পারি যে ডিং রুইলং ইয়াংটুনকে মেরেছে তো এই ব্যাপারটা আমার কাছে কেন বড় ব্যাপার হবে যে ওল্ড দাউকে রুইদাউকে মারার কাজে লাগানো হয়েছে। আর তুমি ডিং রুইলং এর কথা বলো অথবা আমার কথাই বলো, আমরা দুইজনই মর্টাল এনিমিস। তো আমি চাই যে ভ্যাং ফ্যামিলিও যাতে ভ্যাং রুইদার ব্যাপারে জানতে পারে। তখন কুনহান স্যামের কথা শোনার পর একেবারে রেগে যায় আর রাগের মাথায় দাঁড়িয়ে যায়। তারপরে কুনহান বলেছিল, তুমি কি আমাকে ধমকি দেওয়ার চেষ্টা করতেছো নাকি? আর অন্যদিকে লাউদাউ দাঁড়িয়ে থেকে এক কথাগুলো শুনতেছিল আর ও মনে মনে বলতেছিল, আমার মনে হয় আমার বস অনেক বড় একটা যুদ্ধে যাচ্ছে। আর তারপরে ও মনে মনে এটাও বলতেছিল যে স্যাম তো আমাকে বলেছিল যে আমাকে অনেক বড় একটা গিফট দিবে, তো এ কি করার চেষ্টা করতেছে। তখন স্যাম কুনহানকে বলতেছিল, আরে একটু রিল্যাক্স হও, তুমি এত রাগ হচ্ছ কেন? আর আমি যদি তোমাকে থ্রেটে দিতাম তাহলে আমি তোমাকে অ্যান্টনের ব্যাপারে কেন বলতাম? আর কিছুক্ষণ চুপ থাকার পরে কুনহান বলতেছিল, তাহলে তুমি চাও যে আমি ডিং ফ্যামিলির উপরে অ্যাটাক করবো? তখন স্যাম ওকে বলতেছিল, এই ব্যাপারে আমার তোমার কোনো সাহায্য লাগবে না, কারণ তোমার বিজনেস তোমার আর আমার বিজনেস আমার, আর আমরা দুইজন কখনোই একসাথে কাজ করবো না। আর আমি শুধু তোমাকে কিছু ফ্যাক্টস বলে দিচ্ছি, তো ভ্যাং ফ্যামিলিকে অবশ্যই এই বিষয়টা থেকে পিছু হটতে হবে আর এই জিনিসটার কারণে লি ফ্যামিলিরও অনেক বড় একটা ক্ষতি হতে পারে। তখন কুনহান বলতেছিল, আচ্ছা ঠিক আছে বলো আমাকে কি করতে হবে। তখন স্যাম ওকে বলতেছিল, আমি তো একদমই তোমার কাছ থেকে $100 মিলিয়ন চাই না, আমি শুধু একটা জিনিস চাই, ওল্ড দাও যাতে এই শহরেই থেকে যায় আর ও আমার জন্য যাতে কাজ করে আর আমি ওর জন্য কিছু অ্যারেঞ্জমেন্টও করে রাখবো। যেমন মনে করো ভ্যাং রুইদার মৃত্যুর সাথে জিনহানের কোনো কানেকশনই নেই, তো এই ব্যাপারে তুমি কি ভাবতেছো? আর এইটাই ছিল বড় সারপ্রাইজ। আর এটার ব্যাপারে শোনার পর ওল্ড দাও ভাবতেছিল, ও আচ্ছা এই ব্যাপার। আর এই কথাটা শোনার পরে কুনহান বলতেছিল, আচ্ছা ঠিক আছে যদি এই ব্যাপার হয় তাহলে তুমি ওকে তোমার সাথে রাখতে পারো আর ওর সাথে তুমি কাজ করতে পারো। তখনই লাউদাউ স্যামের হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর তারপরে ও বলতেছিল, জেনারেল। তখন কুনহান বলতেছিল, তুমি কি আমাদের কথা শুনতেছিলে নাকি? আর তারপরে ওর বস কুন বলতেছিল, তুমি মিশন কিভাবে ফেল করলে? এটা শোনার পর লাউদাউ বলতেছিল, এলিভেটরে আমরা 6 জন লোক ছিলাম আর ও শুধু একাই ছিল, কিন্তু ও আমাদের 6 জনকে মেরে ঘায়াল করে ফেলেছে। আর লাউদাউর কথা শোনার পরে কুনহান বলতেছিল, তুমি কি এই কাজটা করতে চাও না নাকি স্যাম তোমাকে এই কাজটা করার জন্য ফোর্স করছে? তখন লাউদাউ বলতেছিল, না বস এমন কোনো ব্যাপার নয়, আমি এই কাজটা করার জন্য রাজি হয়েছি কারণ আমি আমার নিজের জীবনটাকেও চেঞ্জ করতে চাই আর আমি এই সব কাজ করতে করতে একদম বিরক্ত হয়ে গেছি। আর লাউদাউয়ের এই কথাটা বলার পরেই কুনহান ফোন কেটে দেয় আর কল কাটার পরে স্যাম বলতেছিল, কংগ্রেচুলেশন, এখন তুমি একদম ফ্রি। তারপর স্যাম লাউদাউকে বলতেছিল, তোমাকে জিয়াং চেনকে ধরতে হবে আর ওকে ধরে ডংহাইয়ে নিয়ে আসতে হবে আর এই সব কাজ তোমাকে সিক্রেটলি করতে হবে আর তুমি এইভাবে আমাকে শুধু হেল্প করতে পারবে। আর আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে এখানে অ্যাম্বুলেন্সে চলে আসবে, তো তুমি অ্যাম্বুলেন্সে করে এখান থেকে চলে যাও। আর কিছুক্ষণ পরে এখানে অ্যাম্বুলেন্স চলে আসে। তখন স্যাম ওকে বলতেছিল, আচ্ছা ঠিক আছে তুমি যাও আর তুমি যখন রিকভার করবে তারপরে আমরা কথা বলবো। আর এইসব কাজ করার কারণে স্যামও অনেকটা ক্লান্ত হয়ে গেছিল, তাই স্যাম বলতেছিল এখন আমাকে বাড়ি যেতে হবে আর আমাকে একটু আরাম করতে হবে। আর তারপরেই ও বাসায় চলে যায়। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেলের সমস্ত আপডেটস জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।